নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি আমার বাংলা। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। অমিত শাহের বাংলা সফরের 24 ঘন্টা যেতে না যেতেই বড় সড় ভাঙন বিজেপিতে। অন্যদিকে শক্তি বৃদ্ধি তৃণমূল কংগ্রেসের। বাদুড়িয়ার কংগ্রেস বিধায়কের তৃণমূল কংগ্রেসে যোগদান। অন্যদিকে বিজেপির মহিলা মোর্চার সহ সভাপতি মৌমিতা বসু চক্রবর্তী তৃণমূলে যোগদান। অমিত শাহ রাজ্য সফরে এসে জানান যে কোনো দল থেকে বিজেপিতে স্বাগত। তারপরেই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান চাইলে বিরোধী নেতারা তৃণমূলে যোগ দিতে পারেন। সেই আহ্বানে সাড়া দিয়ে বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক কাজী আব্দুল রহিম, বিজেপির পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সহ সভাপতি মৌমিতা বসু চক্রবর্তী এবং চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের স্ত্রী আইনজীবী অনিন্দিতা দাস কবির শনিবার যোগ দিলেন তৃণমূলে। পাশাপাশি শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী ও আইনজীবীরা সহ মোট 15 জন যোগদান করেন তৃণমূলে। বাংলাকে এক রাখার, বাংলার বিরুদ্ধে যে অপপ্রচার, যে লাঞ্ছনা, যে উপেক্ষা, ইতিহাস বিকৃত করে কথা বলবার যে চেষ্টা বিজেপি করছে, তার বিরুদ্ধে সমবেতভাবে আজকে প্রতিবাদে গর্জে উঠছে। এমনকি যারা এতদিন পর্যন্ত বিরোধী দলে ছিলেন, বিভিন্ন পেশার সঙ্গে নিযুক্ত ছিলেন, তারাও আজকে ঘরের মধ্যে বসে না থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করতে চাচ্ছেন। যারা এই বিজেপির সর্বনাশা রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে চান, সমবেতভাবে যারা সমাজকে ঐক্যবদ্ধ রাখতে চান, তাদের সকলকেই আমরা স্বাগত জানাব। সামনে 21-এর বিধানসভা ভোট আর 2021-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করছে প্রত্যেকটি রাজনৈতিক দলই। আর এই বিধানসভা ভোটের আগে বালুরঘাটে এক সভা করল বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস। শনিবার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে মঞ্চ করে সভা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, জেলা সভাপতি গৌতম দাস, কোঅর্ডিনেটর সুভাষ চাকি, ললিতা টিগ্গা, প্রাপ্ত জেলা সভাপতি বিপ্লব মিত্র সহ নেতৃত্ববৃন্দ। বিজেপি তার যে অপশাসন এবং তার যে কুৎসা এবং অপপ্রচার, তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং সেই প্রতিবাদের জন্যই জনসভা। বারাসত শহর জুড়ে শুভেন্দু অধিকারীর ছবি সহ পোস্টার, আর সেই পোস্টার লাগিয়েছেন কিনা এক ভ্যান চালক। ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো সেই বিষয়টা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে এর জেরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। উত্তর 24 পরগনার সদর বারাসতের ডাকবাংলো মোড় থেকে হেলাবরতলা পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়কে রাস্তার ধারে শুভেন্দু অধিকারীর ছবি সহ ব্যানার টাঙাতে দেখা গেল এক ভ্যান চালককে। ব্যানারটি শুভেন্দু অধিকারীর ছবি সহ দাদার অনুগামী নামাঙ্কিত রয়েছে, তবে কাদের নির্দেশে ওই ভ্যান চালক পোস্টার দিয়েছেন তাও জানা যায়নি। তার জেরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। তারা বললো চিনে আমাদের অর্ডার দিতে, ভাই এটা লাগিয়ে দিতে কত নেবে? আমি বললাম এত লাগবে, আমাদের ভ্যান দিয়ে দিয়ে এত লাগবে। ভ্যান ভাড়া 400 টাকা, আর আমি লাগাবো 500 টাকা, 900 টাকা হয়েছে। এই শুভেন্দু তার ছবি আছে। আপনাকে কোথায় এসে বললো যে এগুলো লাগিয়ে দিতে? আমাকে বলেছে সে তোমার হরিতলা এখানে, আমি কাজের থেকে যাচ্ছিলাম, আমাকে বললো যে বাবা লাগিয়ে, আমি হ্যাঁ লাগিয়ে দেবো। আমার এই মিহির গোস্বামীর ফেসবুক পোস্টের পরে সাংবাদিক বৈঠক। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস ভবনে এই সাংবাদিক বৈঠক করা হয়, যে বৈঠকে উপস্থিত ছিলেন বেশ কিছু তৃণমূল নেতৃত্ব। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ ও কোচবিহারের জেলা সম্পাদক পার্থ প্রতিম রায়। এদিন জলিল আহমেদ জানান, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়কের অনুপস্থিতিতে দলের কোনো ক্ষতি হবে না। তৃণমূল নেতৃত্বের উপরে অনেকেই আস্থা হারিয়েছেন, আর ভারতীয় জনতা পার্টির দরজা সবার জন্য খোলা আছে। শুধু মিহিরবাবু না, এরকম অনেক নেতারাই যোগাযোগের মধ্যে আছেন, আর তারা আসলে আমরা স্বাগত। দলে থেকে মমতা ব্যানার্জির সমালোচনা করা এটা মানায় না, এটা ঠিক কথা।
আমাদের তো আমরা তো কিছু পাইনি, আমরা পাইও পাইনি, না পেয়েও পাইনি। আমরা দলের কিন্তু মমতা ব্যানার্জির সমালোচনা করার ক্ষমতা আমাদের বাবারও নাই। ওনার কি বিধায়ক পদ ছেড়ে দেওয়া উচিত? হ্যাঁ। হাওড়ার পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মীদের। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। তার জেরে শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ হাজরার গ্রেপ্তারের দাবিতে হাওড়া পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করেন বিজেপি কর্মীরা। বিজেপি সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে বিজেপি কর্মীরা শনিবার দুপুরে হাওড়া জেলাশাসক বাংলোর কাছে অবস্থান বিক্ষোভ করেন। সেখানে বিক্ষোভ আটকাতে পুলিশ ব্যারিকেড দিয়ে দেয়, কিন্তু বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে। এরপর বিজেপি কর্মীরা পদযাত্রা করে পুলিশ কমিশনারের অফিসের কাছে যায়। সেখানেও তারা বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ লাঠিচার্জ করে বিজেপি কর্মীদের সেখান থেকেও সরিয়ে দেয়। দীর্ঘদিন ধরে জগদীশপুরে একজন ত্রাস আছে গুন্ডা, যার নাম হচ্ছে গোবিন্দ হাজরা। এই গোবিন্দ হাজরা বিজেপির কর্মীদেরকে খুঁজে খুঁজে মারধর করেন এবং দুঃখজনক ব্যাপার, আজকে সবুজায়ন করতে গিয়ে জন্য আগামীকাল সবুজায়ন হবে ওই এলাকায় জগদীশপুরে হাই স্কুলের মাঠে ঘাস বসানো এবং গাছ বসানোর আমরা প্ল্যানিং করছিলাম। সেই জন্য আমার জেলার তরফ থেকে দুজন সাধারণ সম্পাদক ওখানে যান প্রদর্শন করতে, কিন্তু প্রদক্ষিণ করে দেখতে যে ওখানে কি পরিস্থিতি আছে এবং কীভাবে এখানে গাছ বা ঘাস কতগুলো লাগানো যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওখানে মাঠ দেখে ফেরার সময় ওখানে গোবিন্দ হাজরার সঙ্গে গোটা 20 জন লাঠি, রড, রিভলভার, অস্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আঘাত করেন। আমাদের জেলার সাধারণ সম্পাদককে পর্যন্ত আঘাত করেন। এর আগে গুলি কেসের আসামি যারা 9 মাস জেল কেটেছিল তারা 9-10 জন মিলে পঞ্চায়েত অফিসের সামনে চলে আসে। একটি ছেলে দেখতে পেয়ে আমাকে বলে যে এরকম তোমার খুনের যারা আসামি তারা এখন পঞ্চায়েত অফিসের সামনে ঘুরছে। সেপ্টেম্বর মাসের 25 তারিখ লাভপুরে দম্পতিকে খুনের ঘটনার প্রায় 2 মাস পরে সেই খুনের কিনারা করল লাভপুর থানার পুলিশ। তবে যেমনটা জানা গিয়েছে, ঠিবা পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়া গ্রামে বৃদ্ধ দম্পতিকে নৃশংসভাবে খুন করা হয়। প্রাক্তন রেলকর্মী পূর্ণেন্দু চট্টোপাধ্যায় ও তার স্ত্রী স্বপ্না চট্টোপাধ্যায়কে খুন করা হয়। খুনের কারণ হিসেবে জানা গিয়েছে পারিবারিক বিবাদের জেরে খুন। এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে বিহারের মুঙ্গের জামালপুর থেকে মৃত বৃদ্ধা স্বপ্না চট্টোপাধ্যায়ের ভাই মুকুল মুখার্জিকে গ্রেপ্তার করা হয়। এদিন তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক এসিজিএম অয়ন বন্দ্যোপাধ্যায় দ্রুত 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মানে আজকে যাকে মুঙ্গের থেকে অ্যারেস্ট করে নিয়ে এসছে, গতকাল বোধহয় দুপুর 1টার দিকে অ্যারেস্ট করেছে, দিয়ে আজকে এখানে প্রোডাকশন করেছে। তার নাম হচ্ছে মুকুল মুখার্জি। উনি হচ্ছেন যে দুজন মার্ডার হয়েছেন, মানে হাজব্যান্ড ওয়াইফ, তাদের দাদা, মানে ওয়াইফের দাদা, নিজের দাদা। প্র্যাকটিক্যালি এই ভদ্রলোকই মাস্টার মাইন্ড ছিলেন এই ক্রাইমটার ব্যাপারে। উনি ফোন করে যারা এর আগে 2জন আসামি অ্যারেস্ট হয়েছিল, দেবনাথ কোনাই আর একটা হচ্ছে সোমনাথ মণ্ডল, তারা হচ্ছে ওখানকার প্রতিবেশী। সেই 2জনকে আগে অ্যারেস্ট করা হয়েছিল, তারা এখনও রিমান্ডে আছে। ফের খাদ্যের গুণমান পরীক্ষার অভিযানে নামছে কলকাতা পুরসভা। এবার তারা অভিযান চালাবে শহরের মিষ্টি দোকানগুলোতে। শহরের মিষ্টির দোকানগুলোর পাশাপাশি এবার শহরের রেস্তোরাঁগুলিতেও খাদ্য সুরক্ষা অভিযান চালাবে পুরসভা। খাবারে ভেজাল মিললে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য অতীন ঘোষ। সেফটি অ্যাক্ট অনুযায়ী যা আইন আছে তার মধ্যে ব্যবস্থা হচ্ছে, সঙ্গে সঙ্গে কেস ফাইল হয়ে যায়। ও স্যাম্পল তুলছে, স্যাম্পল টেস্ট করছে, স্যাম্পল টেস্ট করে দেখা যায় স্যাম্পলের মধ্যে যদি কোনো রকম ফাউল পাওয়া যায়, অ্যাডাল্ট্রেশন পাওয়া যায়, তখন সেটাকে বাতিল করে ঘোষণা করছে। সামনেই কালী পুজো আর তারপরেই ভাইফোঁটা। ভাইফোঁটা উপলক্ষে শহরের প্রতিটি মিষ্টির দোকানে অভিযান চালাবে কলকাতা পুরসভা। এই অভিযানে মিষ্টির গুণমান যাচাই করা হবে। এক্ষেত্রে মিষ্টিতে তৈরির ক্ষেত্রে কোনো ভেজাল থাকলে নির্দিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কলকাতা পুরসভার তরফে। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান শুরু হচ্ছে চলতি মাসের 11 তারিখ থেকে, চলবে ভাইফোঁটা পর্যন্ত। এর আগে দুর্গাপুজোর সময় প্রথম দফায় খাদ্য সুরক্ষা অভিযান চালিয়েছিল পুরসভা। সেই সময় 204টি রেস্তোরাঁয় এই অভিযান চালানো হয়েছিল। তার মধ্যে একটি রেস্তোরাঁয় খাবারে ভেজাল দেখা গিয়েছে।
কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে সেই একটি মাত্র রেস্তোরাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী নির্দিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা। ক্যামেরায় নন্দদের সঙ্গে রক্তিমা দাস, আরোহী নিউজ, কলকাতা। কালীপুজো মানেই বাজি উৎসব, কিন্তু এবারে বিষয়টা একেবারেই অন্যরকম। তার কারণ বাজির উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ঠিক এই সময়ে কেমন আছেন বাজি ব্যবসায়ীরা, কিভাবে দিন চলছে তাদের, চলুন দেখে নেওয়া যাক। মন্দার মুখে বাজি বিক্রেতারা। মহামান্য হাইকোর্টের নির্দেশে রাজ্য জুড়ে এই বছর বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ঠিক এই কারণেই স্বভাবতই শোকের ছায়া বাজি পাড়ায়। লকডাউন শিথিল হওয়ার পর এবার তারা ভেবেছিলেন হয়তো একটু হাসির মুখ দেখতে পাবেন, কিন্তু তা আর এই বছর হলো না। বাজির ব্যবসাটা বন্ধ করে দেওয়া, যদিও আমাদের আরও 2 মাস আগে থেকে আমরা জানতে পারতাম, আরও 2 মাস আগে যদি আমাদের যেটা জানিয়ে দিত হাইকোর্ট থেকে বা সরকার থেকে, তাহলে আমাদের এই যে এত ব্যবসায়ী, এই যে এত লোক, লক্ষ লক্ষ লোক এই বাজির উপর নির্ভরশীল, অতএব এই বাজি যে আমাদের মানুষেরা এখন আমাদের বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কেউ আত্মহত্যা করবে, কেউ বিষ খাবে। আজ আমাদের মানে যা আমরা টাকা পয়সা যা রোজগার করে মানে ইনকাম করে যেটুকুনি যা ধার বাকি সুদে যে টাকা নিয়ে এই বাজির ব্যবসায় লাগিয়েছিলাম, আজ এই বাজির ব্যবসা একটা যা হোক একটা আয়ের পথে মানুষ এই যে টাকা বাজি বিক্রি করে মানুষ যেটাকুনি অর্থ পেত, সেই অর্থটায় তাদের সংসার জীবন ভালোভাবে চলার একটা আশা রেখেছিল। কিন্তু আজ যা পরিস্থিতি এসে দাঁড়ালো, একটা খরিদ্দারও কেউ আসছে না এবং বাজি ব্যবসা পুরো টোটালি আমাদের পুরো বন্ধ। করোনা পরিস্থিতির মাঝখানে আমাদের যা ব্যাংকে লোন নেওয়া হয়েছে সে তুলনায় যদি সুদ দিতে হয় আমরা ফুল মারা পড়ে যাবো এবং সমস্ত আত্মহত্যা করতে বাধ্য হবে। আর আমাদের যা অবস্থা রাস্তাতে আপনি দেখতে পাচ্ছেন, ক্যামেরা পার্সনকে বলবো যে সরকারের সাথে টোটাল কোনো লোক নেই, কোনো নেই, কোনো কাস্টমার নেই, আমাদের টোটাল সব মাথায় বসে। এই মতো অবস্থায় দোকান সব বন্ধ করে রাখা হয়েছে, কারণ প্রশাসনের চাপ আছে, আমাদেরকে বারণ করেছে দোকানে কোনো মাল বিক্রি করতে। মহামান্য হাইকোর্টের নির্দেশকে সম্মান জানানো উচিত। এই করোনা পরিস্থিতিকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানালেন অ্যাডভোকেট সব্যসাচী চট্টোপাধ্যায়। আতশবাজি সংক্রান্ত এর আগে বহু রায় হয়েছে, সেটা আতশবাজিকে শব্দকে কেন্দ্র করে, কিন্তু আতশবাজি থেকে যে নিঃসৃত রাসায়নিকগুলো থাকে তার ফলে যতটা আমাদের লাংস ক্ষতিগ্রস্ত হতে পারে, ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আমাদের কোনো রায় কিন্তু এর মধ্যে যদিও অনেক জায়গায় আলোচিত হচ্ছে, সুপ্রিম কোর্টে এর আগে বেরিয়াম নিয়ে হয়েছে, কিন্তু সালফার, ধরুন একটা সাপবাজি, যদি সাপবাজিতে যদি কেউ আগুন লাগে, যার বাচ্চারা ব্যবহার করে, একটা সাপবাজি পোড়ানো মানে হচ্ছে 300 সিগারেটের ক্ষতিকে করে। আমি বিজ্ঞানীদের সাথে কথা বলছিলাম, তো এই জায়গাগুলোকে নিয়েই কিন্তু আদালত এই পরিস্থিতিতে নভেম্বর মাস জুড়ে গোটা রাজ্যে আতশবাজির কারবার, আতশবাজির ব্যবসা, আতশবাজি রাখা, আতশবাজি পোড়ানো তাকে কিন্তু নিষিদ্ধ করেছেন। এদিকে একদিকে কালীপুজো, অন্যদিকে ছট, এই দুটি দিনে বাজির তাণ্ডব বাড়তে পারে আশঙ্কা করেছিলেন পরিবেশবিদরা। হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছেন তাঁরাও। জীববৈচিত্র্যের পক্ষে এবং আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষার ক্ষেত্রে খুবই খারাপ, এবং আমরা পরিবেশবিদরা ভীষণ ভীত, যদি আবার গত 3 বছরের মতন আবার যদি এখানে ছট পুজো হয় এবং যেভাবে জাতীয় পরিবেশ আদালত বা সুপ্রিম কোর্টের অর্ডারটাকে যদি আবার অবমাননা হয়, এর থেকে লজ্জাজনক আর কিছু নেই। কালীপুজোয় বাজি পোড়ানো যাবে না, এই বিষয়টাকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, শুনে নেওয়া যাক। কারণ করোনাতে এমনিতেই মানুষজনের অবস্থা খারাপ, তা হাইকোর্ট থেকে যে নির্দেশটা দেওয়া হয়েছে যে বাজি এবার না পোড়ালেই ভালো হয়, ডাক্তাররা বলছে যে বাজি পোড়ালে পরে ভাইরাসটা বেশি ছড়াতে পারে, সেটা ভালো জিনিসটা, খারাপ না। করোনাকে মাথায় রেখে হাইকোর্ট এই বছর নির্দেশ দিয়েছে যে বাজি বিক্রি করা যাবে না। বাজি বিক্রি করার ফলে দূষণ হবে এবং দূষণের থেকে করোনার সংখ্যা আরও বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে হাইকোর্ট। এবং এই বাজি বিক্রি করা যাবে না, এই সমস্যারই সম্মুখীন হয়েছে বাজি বিক্রেতারা, তাদের বাজার পুরোপুরি মন্দার মুখে, এমনই ছবি আমরা দেখতে পেলাম। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে সুরিত বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। আমার বাংলা এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।